ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। আমি তোমাদের থেকে জানতে চেয়েছিলাম যে এই কদিনে তোমাদের জন্য কোন ক্লাসের প্রশ্ন আমি নিয়ে আসলে ভালো হয়। তাহলে আমাকে কিন্তু মানে ভোট করেছো অনেকেই। 7-8-এর প্রশ্নগুলো যদি আনা হয় ভালো হয়। তাহলে আজকে আমি তাদের উদ্দেশ্যে তোমার আজকে ক্লাস 7 নিয়ে এসেছি। তো চলো দেরি না করে শুরু করা যাক। কিছু বড় প্রশ্ন, কিছু ছোট। তো এখন আজকে যেগুলো দেখাবো সেগুলো কিছু ওই মানে মিক্সড আপ থাকবে কিছু। তো প্রথম প্রশ্ন যেটা আজকে আমি নিয়ে এসেছি সেটা দেখো, পানিপথের প্রথম যুদ্ধ। এটা আসে অনেক সময়, টিকা লেখো। কি বলছে, বর্তমান হরিয়ানা রাজ্যের অন্তর্গত পানিপথের প্রান্তরে 1526 খ্রিস্টাব্দে ভারত আক্রমণকারী তুর্কিবীর বাবরের সঙ্গে সুলতান ইব্রাহিম লোদির যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ বলে পরিচিত। এই যুদ্ধে বাবর জয়লাভ করেছিলেন এবং সেই থেকে ভারতে মুঘল সাম্রাজ্যের মানে স্থাপত্য শুরু হয়ে যায়। আচ্ছা, বাবরের ভারত আক্রমণের কারণ কি ছিল না, কাবুলের সিংহাসন লাভের পর বাবর ভারত জয়ের পরিকল্পনা করেন। এর কারণ কি ছিল? দেখো, এক হচ্ছে ভারতের সম্পদ, ভারতের অতুল সম্পদ তাকে ভারত আক্রমণ করতে প্রলুব্ধ করে। দ্বিতীয়ত পূর্ববর্তী আক্রমণকারীদের সাফল্য, পূর্ববর্তী ভারত আক্রমণকারীদের সাফল্যে বাবর উৎসাহিত হয়েছিল। তৃতীয়, ভারতীয়দের আমন্ত্রণ, মধ্য এশিয়ার অস্থির রাজনৈতিক অবস্থা এবং কাবুলে উজবেক আক্রমণকারীদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বাবর ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চান। এবং যুদ্ধ হয়েছিল কত সালে? মানে 1526 খ্রিস্টাব্দে 21শে এপ্রিল তোমার সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে পানিপথের যুদ্ধ তোমার হয়েছিল বাবরের সাথে। এই যুদ্ধে বাবরের সৈন্য সংখ্যা ছিল মাত্র 12,000, অপরপক্ষে ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল কত? 1,00,000। এই যে তোমার মানে অসম সৈন্যের যুদ্ধেও শেষ পর্যন্ত কিন্তু বাবর জয়লাভ করেছিলেন। ঠিক আছে, মানে এইখানে দেখাচ্ছে কি যে তোমার বাবরের কিন্তু সৈন্য সংখ্যা দেখো 12,000 ছিল, কিন্তু ইব্রাহিম লোদির কত ছিল? 1,00,000। ঠিক আছে, এখানে বাবর এক রণকৌশলের সাহায্য নিয়েছিল, যেটাকে তোমার বাবর রণকৌশল বলা হচ্ছে। এই রণকৌশলের দ্বারাই কিন্তু বাবর যুদ্ধে জয়লাভ করেছিল মাত্র 12,000 সৈন্য নিয়ে। ঠিক আছে, ভারতীয় ইতিহাসে পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব অপরিসীম। এই যুদ্ধের ফলে ভারতের সুলতানি সাম্রাজ্যের অবসান ঘটে এবং ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা প্রথম সোপান রচিত হয়েছিল। দ্বিতীয় প্রশ্নে যাই, এটাও আসে দেখো, ইকতা কি? কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? দিল্লি সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি হলো সুলতানের এক একটি প্রদেশ। দিল্লি সুলতানির প্রদেশগুলিকে কি বলা হতো? ইকতা বলা হতো। আর চালু করার কারণ, এক হচ্ছে দেখো রাজ্যের শাসন পরিচালনা, দ্বিতীয় সেনাবাহিনী পালন, তৃতীয় রাজস্ব আদায় ও শান্তি বজায় রাখা। তো রাজ্যের শাসন পরিচালনা, ইকতার শাসনকর্তাকে বলা হতো কি? ইকতাদার বা মুক্তি। ইকতাদাররা ছিলেন রাজ্য বা প্রদেশের শাসক। সুলতানরা তাদের দায়িত্ব ইকতাদারদের মধ্যে ভাগ করে দিয়ে সাম্রাজ্যের শাসন পরিচালনা করতেন, কারণ একজন শাসকের পক্ষে পুরো মানে রাজ্যটা বা দেশটা শাসন করা তো সম্ভব ছিল না, সেই জন্য তারা কী করতো? এটা ভাগ করে দিত। তারপরে হচ্ছে সেনাবাহিনী পালন। ইকতাদারদের অন্যতম প্রধান কাজ ছিল কি? সামরিক দায়িত্ব পালন করা। ইকতাদার হলেন সামরিক নেতা, ছোট ইকতাদারদের শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করতে হতো। তারপর তৃতীয়টা দেখো, ইকতাদাররা তার শাসনাধীন রাজ্যের রাজস্ব আদায় করতেন। তিনি নিজে প্রয়োজনীয় অর্থ রেখে বাড়তি রাজস্ব কাকে দিয়ে দিতেন? সুলতানকে। তিনি রাজ্যের শান্তি শৃঙ্খলার দায়িত্ব কিন্তু তাকে পালন করতে হতো, এই ইকতাদারদের। বোঝা গেছে? আচ্ছা, পরেরটা আমরা যাই। এর মধ্যে বেশিরভাগটাই তোমার রিপিট হয়ে গেছে, তার সত্ত্বেও আমাকে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, এটা প্রায় আসে দেখো, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান তিনটি সমস্যা কী ছিল? দিল্লি সুলতানি প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। তার মৃত্যুর পর তার জামাই ইলতুৎমিশ দিল্লি সিংহাসনে বসেন। সিংহাসনে আরোহণের পর ইলতুৎমিশের সামনে প্রধান তিনটি সমস্যা যেটা এসেছিল সেগুলো হচ্ছে, এক বিদ্রোহ, মঙ্গল আক্রমণ এবং তৃতীয় হচ্ছে উত্তরাধিকার বিরোধ। তার আমলে সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্রোহ শুরু হয়েছিল। কিভাবে সেই বিদ্রোহ দমন করা যাবে, এটা একটা বিশাল প্রশ্ন ছিল।
তারপরে মঙ্গলবীর চেঙ্গিস খান তার সাম্রাজ্যের সীমান্তে উপস্থিত হয়েছিলেন, কিভাবে মঙ্গল শক্তির মোকাবিলা করা যাবে এটাও একটা চিন্তার বিষয় ছিল। তারপর হচ্ছে দিল্লি সুলতানিতে তখন নির্দিষ্ট উত্তরাধিকারের নিয়ম চালু হয়নি, কিভাবে একটি রাজবংশ তৈরি করে উত্তরাধিকার সমস্যার সমাধান করা যাবে কুতুবউদ্দিন আইবকের জামাই ইলতুৎমিশ সুলতান হওয়ার পর খলিফার অনুমোদন নিয়েছিলেন। ঠিক আছে, এইগুলোই তার সামনে প্রধান এই তিনটি সমস্যার প্রথমে আমরা জানতে পারি। আচ্ছা, পরেরটা দেখো, টিকা লেখো। বান্দেগানি চেহেলগানি। বান্দেগানি চেহেলগানি বলতে বোঝায় 40 জন বান্দা। হ্যাঁ, এই বান্দাদের নিয়েই গঠিত হয়েছিল একটি সংগঠন। বান্দেগানি চেহেলগানি কথাটি তুর্কানি চেহেলগানি বা 40 চক্র নামে পরিচিত। তুর্কানি চেহেলগানি শব্দের অর্থ হলো 40 জন তুর্কি বা 40টি তুর্কি পরিবারের একটি সংগঠন। সুলতান ইলতুৎমিশের আমলে এই সংগঠন গড়ে উঠেছিল। 40 চক্র অন্যতম প্রধান সদস্য গিয়াসউদ্দিন বালবান সুলতান পদ লাভ করার পর এই 40 চক্র কিন্তু ভেঙে দিয়েছিলেন। আচ্ছা, এরপরে আমরা যাই, এটা আমাকে অনেকবার জানতে চাওয়া হয়েছে যে ম্যাম এটা আরেকবার দেখিয়ে দিলে ভালো হয়। টিকা। ঠিক আছে, গুরু নানক সম্পর্কে একটি টিকা লেখো। মধ্যযুগের ভক্তিবাদী আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ বিচারক ছিলেন গুরু নানক। তার প্রবর্তিত ধর্মমত শিখ ধর্ম নামে খ্যাত। শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেব এ গুরু নানকের উপদেশ লিপিবদ্ধ আছে এবং তাদের প্রধান যে তোমার ধর্মগ্রন্থ সেটা গুরু গ্রন্থ সাহেব নামে পরিচিত। আচ্ছা, গুরু নানক 1469 খ্রিস্টাব্দে পাঞ্জাবের লাহোর জেলার তালবন্দি গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে শিক্ষালাভ করার পর তিনি এক কর্ণিক রূপে কাজ করেন এবং বিবাহ করে সংসারী হন। তারপরে আধ্যাত্মিক জগতের প্রতি প্রবল আকর্ষণের জন্য তিনি স্ত্রী পুত্র সকল সাংসারিক বাধা পরিত্যাগ করে সত্যানুসন্ধানের জন্য দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন। কথায় আছে যে তিনি মক্কা, বাগদাদ সহ বহু জায়গা ভ্রমণ করেছিলেন এবং পরম সত্যের সন্ধানও পেয়েছিলেন। সৎ শ্রী আকাল বা সত্য স্বরূপ ভগবানের আরাধনা গুরু নানক প্রবর্তিত ভক্তিধর্মের মূল মন্ত্র। তার মতে নাম অর্থাৎ ঈশ্বরের নাম জপ, দান, সেবা, স্নান, দৈহিক শুদ্ধতা এর মাধ্যমে ঈশ্বর লাভ সম্ভব। তিনি জাতিভেদ প্রথা ও ধর্মীয় আড়ম্বরে ঘোর বিরোধী ছিলেন। হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। গুরু নানক অনুগামীরা আজও শিখ নামে একটি স্বতন্ত্র গোষ্ঠী হিসেবে তোমার বিরাজমান। ঠিক আছে, তারপরটা দেখো, ভক্তিবাদের উত্থানের কারণ কি ছিল? খ্রিস্টীয় ত্রয়োদশ-পঞ্চদশ শতকে সমগ্র ভারতবর্ষে ভক্তিবাদে প্রসার ঘটেছিল। উত্থানের কারণ দেওয়া আছে, এক একটা করে পয়েন্ট করে লিখবে। প্রথমটা আছে আলভার ও নায়নার সাধকদের প্রচেষ্টা। দক্ষিণ ভারতে আলভার ও নায়নার সাধকরা খ্রিস্টীয় 7ম শতকের গোড়ায় ভক্তিবাদ প্রচার করেছিল। তাদের প্রচারের ফলে দক্ষিণ ভারতে ভক্তিবাদ জনপ্রিয় হয়ে উঠেছিল। তারপরটা হচ্ছে ব্রাহ্মণ্য, বৌদ্ধ, জৈন ধর্মের অসারতা। মধ্যযুগে ভারতের মানুষের জীবনে ব্রাহ্মণ্য, বৌদ্ধ, জৈন ধর্ম অচল হয়ে পড়েছিল। এইসব ধর্মমতগুলি অযথা ধর্মীয় রীতিনীতি পালনের ওপর জোর দিত এবং আধ্যাত্মিক জীবনযাপন করতে বলতো। ফলে এই ধর্মগুলির প্রতি মানুষের আবেগও ছিল না, আবার এইগুলিতে মানুষ ভালো থাকার সন্ধানও পায়নি। তারপরে দেখো, রাজপুত ও ব্রাহ্মণদের ক্ষমতার হ্রাস। দ্বাদশ শতকের শেষ দিকে যখন তুর্কিরা ভারত আক্রমণ করে তখন তাদের কাছে রাজপুত রাজারা হেরে যায়। রাজপুত রাজারা পরাজিত হওয়ার ফলে সমাজ ও ধর্মীয় জীবনে ব্রাহ্মণদের দাপট কমে যায়, কারণ ব্রাহ্মণরা ছিলেন রাজপুত রাজাদের সমর্থক এবং রাজপুত রাজারাও ছিলেন ব্রাহ্মণদের পৃষ্ঠপোষক। তারপরে ভক্তিবাদী সাধকদের আবির্ভাব। ভারতে তুর্কি শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরে খ্রিস্টীয় ত্রয়োদশ-পঞ্চদশ শতকে নামদেব, তুকারাম, রামানন্দ, কবির, নানক, শ্রী চৈতন্যদেব, মীরাবাই ইত্যাদি প্রমুখ ভক্তিবাদী সাধক সাধিকাদের আবির্ভাব ঘটেছিল। এই ভক্তিবাদের প্রচারের জন্য তারা এইসব প্রচার করেছিলেন। ভারতবর্ষের দিকে দিকে তাদের কথা, উপদেশ, বাণী, গান, কবিতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এইভাবেই তোমার এইগুলোই তোমার ভক্তিবাদ উত্থানের কারণ হিসাবে গণ্য করা হয়। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই রাখি। পরের দিন আবার তোমাদের জন্য নতুন প্রশ্ন নিয়ে আসবো। এগুলো তোমরা ভালো করে করো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো ফল পাবে। তাহলে আজ এই পর্যন্তই রাখছি, সকলে ভালো থেকো।